ওয়েলকাম টু এসডিএম একাডেমি কম্পিটিটিভ জিওগ্রাফি ক্লাস। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আমি আগের ক্লাসগুলিতে ভারতের ভূগোলের যে থিওরি অর্থাৎ টেক্সট, যে পাঠ্য বই, সেই পাঠ্য বই কিন্তু তোমাদের আমি খুব সুন্দর করে প্রথম দিকটা খুব সুন্দর করে করিয়েছি। তো তোমাদের আমি বলেছিলাম যে এই বিষয়ে অর্থাৎ যেটা তোমাদের সিলেবাসে শেষ করেছি সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের আমি আলোচনা করব, যেগুলো আগামীতে যে বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে, পিএসসি মিসেলেনিয়াস থেকে শুরু করে আরও যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে আরও অন্যান্য পরীক্ষা কিন্তু সামনে আমাদের সরকারের তরফ থেকে হবে। তো সেই পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, এমন বেশ কিছু ভূগোল বিষয় থেকে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি আলোচনা করছি। কারণ তোমাদের আমি থিওরি করিয়েছিলাম, সেই পাঠ্য বই থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এখানে তুলে ধরেছি। সেই প্রশ্নগুলোর উত্তর কী হতে পারে তোমরা অবশ্যই, আমি পরপর আলোচনা করব, তোমরা অবশ্যই সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। দেখো, ভারতের প্রথমে যে প্রশ্নটা আমি এখানে লিখেছি, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? আমরা জানি, তোমাদের আমি বলেছিলাম যে ভারত উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। ভারত উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। এবারে এই ভারতের ঠিক যদি দেখা যায় মানচিত্রের উপর দিকটা নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এইভাবে আমি তোমাদের টেক্সট করিয়েছিলাম। তো সেই মানচিত্র অনুসারে যদি দেখা যায় যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, অপশানগুলো দিয়েছি দেখো। ইন্দিরা পয়েন্ট অপশান এ, অপশান বি কন্যাকুমারী, অপশান সি ইন্দিরা কল, অপশান ডি কিবিথু। তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের বারবার যখন থিওরি পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ভারতের একেবারে উত্তর দিকে কি আছে, জম্মু কাশ্মীর, এবং সেই উত্তরতম সীমানা কী ছিল আর দক্ষিণতম সীমানা কী ছিল। আমি এখানে প্রশ্ন দিচ্ছি যে দক্ষিণতম বিন্দু কি আছে। তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তারপরে আমি তোমাদের সঠিক অ্যান্সারটি দেখাবো। তোমরা কমেন্টে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আমি আচ্ছা, অনেকেই তোমরা বলছো যে ইন্দিরা পয়েন্ট, এখানে প্রশ্নটা কিন্তু বলা হয়েছে যে মূল ভূখণ্ডের অর্থাৎ যেটা ভারতবর্ষকে স্পর্শ করছে, সেক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি কী হবে দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে কন্যাকুমারী। কেন কন্যাকুমারী হবে, এর উত্তরটা আমি তোমাদের দিচ্ছি। দেখো, প্রশ্নটা ছিল যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, অর্থাৎ যেটা স্পর্শ করে আছে। যদি বলা হয় যে ভারতের দক্ষিণতম সীমা বা বিন্দুর নাম কি, তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট হতো, কারণ সেটা কিন্তু ভারতের সঙ্গে স্পর্শ করে নেই, সেটা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ওই নিকোবর দ্বীপপুঞ্জের পরে কিন্তু রয়েছে ইন্দিরা পয়েন্ট। সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী, কারণ এটা মূল ভূখণ্ডের সঙ্গে বলেছে। নেক্সট, এখানে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় জেনে নেব। দেখো, ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল, ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, ভারতের একেবারে দক্ষিণ মানে স্পর্শ করে নেই, মানে একদম যদি ভারতের দেখা যায়, ভারতের এই এই অঞ্চলটাকে যদি বলা হয় সেটা হচ্ছে কি, সেটা হলো তোমাদের কন্যাকুমারী। কিন্তু এখানে এরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ঠিক এরকম জায়গা দিয়ে এখানে যদি দেখা যায় এই অঞ্চলটাকেই বলা হয় কি ইন্দিরা পয়েন্ট, অর্থাৎ ভারতের একদম শেষ প্রান্ত, শেষ বিন্দু, দক্ষিণতম শেষ বিন্দু, যেটা অবস্থান করছে কোথায়, গ্রেট নিকোবরে। নেক্সট, ভারতের পূর্বতম সীমারেখা, একদম এদিকে রয়েছে কি অরুণাচল প্রদেশ, একদম এই অঞ্চলটায় যদি দেখা যায় একদম লাস্ট সীমারেখা কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। আর ভারতবর্ষের একদম পশ্চিমতম প্রান্ত, এখানে রয়েছে পশ্চিমতম প্রান্ত, সেই অঞ্চলটার নাম কি, গুজরাটের গুহারমতি। ভারতের পশ্চিমতম অঞ্চলের নাম হচ্ছে গুজরাটের
গুহারমতি। আর এখান দিয়ে যদি দেখা যায় ভারতবর্ষের একবারে এই অঞ্চলটায় কি রয়েছে, এখানে রয়েছে কি লাদাখ। সেই লাদাখের একদম শেষতম জায়গা নাম হচ্ছে ইন্দিরা কল। অর্থাৎ ভারতের একেবারে উত্তরে রয়েছে ইন্দিরা কল। ভারতবর্ষের মূল ভূখণ্ডের যদি বলা হয় সেখানে আছে কন্যাকুমারী। আর ভারতবর্ষের একেবারে দক্ষিণতম বিন্দুর নাম হলো কি ইন্দিরা পয়েন্ট। আর ভারতবর্ষের পশ্চিমতম সীমারেখার নাম কি গুহারমতি। এই অঞ্চলটার নাম হচ্ছে গুহারমতি, একদম লাস্ট যে বিন্দু সেটা। আর এখানে তোমাদের রয়েছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের কিবিথু। বোঝা গেছে আশা করছি, কারণ এগুলো তোমাদের আমি ক্লাস যখন টেক্সট করাচ্ছিলাম তখন বলেছিলাম। এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো, তার আগে আমি তোমাদের একটু ছোট্ট বিষয়ে আলোচনা করব। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের। এই যে অঞ্চলটা তোমাদের আমি আগে হাতে এঁকে দেখালাম, এখানে আমি একটা গ্রাফ আকারে চিত্র আকারে দেখানোর চেষ্টা করেছি। এই অঞ্চলটাকে বলা হয় কি ইন্দিরা কল, অর্থাৎ লাদাখে অবস্থান করছে, যেটা ভারতবর্ষের একেবারে ভারতবর্ষের একেবারে উত্তরতম বিন্দু। আর ভারতবর্ষের একেবারে দক্ষিণতম বিন্দুর নাম কি এই যে ইন্দিরা পয়েন্ট। ভারতবর্ষের একেবারে দক্ষিণতম বিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, আর ভারতবর্ষে যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কন্যাকুমারী। ভারতবর্ষের পশ্চিমতম অঞ্চল হচ্ছে গুহারমতি। ভারতবর্ষের পূর্বতম অঞ্চল হলো পূর্বতম বিন্দু হলো কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। আশা করছি তোমরা এই বিষয়টা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝেই। আর এবারে এখানে আমরা আরেকটা বিষয় জেনে নিই যে ভারতবর্ষের একেবারে উত্তর থেকে একেবারে দক্ষিণ পর্যন্ত মোট যে দৈর্ঘ্য কত, 3214 কিমি। এটা কিন্তু খুব ভালো করে তোমরা লিখে নাও, 3214 কিমি ভারতবর্ষ একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দূরত্ব। আর ভারতবর্ষের পশ্চিম থেকে পূর্ব এই অঞ্চলটার দূরত্ব, এই যে পশ্চিম থেকে পূর্ব এর দূরত্ব কত 2933 কিমি। অর্থাৎ তাহলে উত্তরে বেশি না দক্ষিণে বেশি? উত্তর থেকে দক্ষিণে কিন্তু দৈর্ঘ্য অনেক বেশি, আর পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য কিন্তু অনেক কম, প্রায় 300 কিমির কাছাকাছি, অর্থাৎ 281 সামথিং এরকম কম আছে। অর্থাৎ উত্তর দক্ষিণে দৈর্ঘ্য অনেকটাই বড় পূর্ব পশ্চিমের থেকে। এবার আমি চলে যাব নেক্সট পেজে। দেখো নেক্সট কোশ্চেন। আমি কিন্তু ওই যে চিত্রটা করালাম ওখান থেকেই একটু পরে প্রশ্ন দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এবারে প্রশ্নটা দেখে নিই যে ভারতে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? মানে পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, সেই দেশগুলির মধ্যে ভারতের স্থান কততম? অপশান পঞ্চম, পঞ্চম, অপশান বি ষষ্ঠ, অপশান সি সপ্তম, অপশান ডি অষ্টম। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা দেওয়ার চেষ্টা করো। পৃথিবীতে ভারতের স্থান কত? তাড়াতাড়ি চেষ্টা করো, তাড়াতাড়ি। ঠিক আছে, অনেকেই দ্রুত অ্যান্সার করছো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই হবে, কিন্তু চেষ্টা না করলে সেটা সম্ভব না। ভুল হতে পারে, আমরা ভুল থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমরা একসময় ঠিক করব, অর্থাৎ এইভাবে আমরা ধীরে ধীরে এগোবো। তো দেখো তোমাদের সঠিক উত্তরটি তোমাদের বলে দিই। ভারতবর্ষে অনেকগুলো দেশ আছে, এই ভারতবর্ষ না, সারা পৃথিবীতে অনেকগুলো দেশ আছে। সেই দেশগুলির মধ্যে যদি দেখা যায় প্রথম কোন দেশ অবস্থান করছে? প্রথমে রয়েছে রাশিয়া। পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশের নাম কি? প্রথম স্থানে দেখেছে রাশিয়া। এটা কোন মহাদেশে অবস্থান করছে? এশিয়া এবং ইউরোপ মহাদেশে অবস্থান করছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার আমার প্রশ্ন ছিল যে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করছে? ভারতের স্থান কত? এই যে সপ্তম। সারা পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে কি অপশান সি, রাশিয়া প্রথম। রাশিয়ার স্থান প্রথম। ভারতের আগে রয়েছে কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ার পরেই অবস্থান করছে ভারত। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমরা আরও অন্যান্য দেশগুলোর নাম দেখে নিই। দ্বিতীয় হচ্ছে কানাডা,
যেটা অবস্থান করছে উত্তর আমেরিকা মহাদেশ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর একটি দেশের নাম লেখো যেটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থান করছে। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? রাশিয়া। তারপরে চীন হচ্ছে তৃতীয়। চীন কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি খুবই উন্নত একটা দেশ। আমাদের ভারতও কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক ডেভেলপ বা উন্নত হচ্ছে। চীন অবস্থান করছে এশিয়া মহাদেশে। চতুর্থ হচ্ছে আমেরিকা এবং এটি অবস্থান করছে উত্তর আমেরিকায়। পঞ্চম স্থান অধিকার করছে ব্রাজিল, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থান করছে। ষষ্ঠ স্থান অধিকার করছে অস্ট্রেলিয়া, যেটা কোথায় কোন মহাদেশে অবস্থান করছে? ওশিয়ানিয়া মহাদেশ একদম। আর সপ্তম হচ্ছে ভারত, যেটা এশিয়া মহাদেশে অবস্থান করছে। এশিয়া মহাদেশের মধ্যে ভারতের স্থান আবার কত? এশিয়া মহাদেশের মধ্যে ভারতের স্থান দ্বিতীয়, চীন হচ্ছে প্রথম। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম দেশের নাম কি? চীন। আর এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি? ভারত। এটা যেন মনে থাকে। আর যদি বলা হয় এবার এখান থেকে কিন্তু আরেকটা বিষয় বুঝতে হবে যে রাশিয়া কিন্তু এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশে অবস্থান করছে। শুধুমাত্র যদি বলে যে এশিয়া মহাদেশের মধ্যে ভারতের অবস্থান কত? দ্বিতীয়। আর সারা পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান কত? সারা পৃথিবীর মধ্যে ভারতের অবস্থান হচ্ছে সপ্তম। এবার আমি চলে যাব নেক্সট পেজে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এগুলো তোমাদের আমি থিওরি যখন করিয়েছিলাম তখন কিন্তু বারবার এগুলো বলেছিলাম। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা ভারতের। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাদের আমি এগুলো যখন করেছিলাম তখন অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কের মাধ্যমে এগুলো বুঝিয়েছিলাম। দেখো, ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমাংশ অনুযায়ী গণনা করা হয়? ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন সময় অনুসারে নির্ণয় করা হয়? আইএসটি। অপশান এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান বি 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি 90 ডিগ্রি পূর্ব, অপশান ডি 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। আমি তোমাদের প্রথমেই ক্লাস সূচনা করার প্রথমেই বলেছিলাম যে ভারত কিন্তু উত্তর পূর্ব গোলার্ধের দেশ। তো সেক্ষেত্রে এই উত্তরটি দেওয়া কিন্তু সেখান থেকে আমরা একটা সোর্স পেয়ে যাচ্ছি। তো তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, কমেন্ট বক্সে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। আর এই ক্লাসটা কিন্তু প্র্যাকটিস ক্লাস, কারণ আমি তোমাদের থিওরি করিয়েছি। তাড়াতাড়ি 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 উত্তর দেওয়ার চেষ্টা করো। বাহ, ভেরি গুড ভেরি গুড। নিখিল ভেরি গুড। রমেশ, রহিম ভেরি গুড। আচ্ছা, বাকিদের জন্য তাহলে সঠিক উত্তরটি এবার আমরা দেওয়ার চেষ্টা করি। দেখো, ভারত যেহেতু উত্তর পূর্ব গোলার্ধের দেশ, আর ভারতের প্রমাণ সময় বলা হয়েছে, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় এলাহাবাদের যে সময়, সেই সময় অনুসারে কিন্তু ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়। সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। সঠিক উত্তরটি কী হবে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই 1 নম্বরটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এলাহাবাদ। এই এলাহাবাদের এখান দিয়ে গেছে কি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই অনুসারে কিন্তু ভারতের সময় আমরা দেখে থাকি, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব অনুসারে। দেখো, এই রেখাটি গেছে কোথা দিয়ে? এই রেখাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের ওপর দিয়ে গেছে। এটি গ্রিনিচ সময় বা জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। মানে সারা পৃথিবীর যে গ্রিনিচ, সেই গ্রিনিচের থেকে কত ঘন্টা এগিয়ে আছে? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। এগুলো তোমাদের যারা ক্লাস 9-এ পড়ো, সেই 9-এও কিন্তু একটা অধ্যায় রয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়, সেই অধ্যায় কিন্তু এটা ছিল। তাই ওই জন্য আমি বারবার যখন পড়াই তখন বলে থাকি যে প্রত্যেকটি ক্লাসের পাঠ্য বইগুলোকে খুব সুন্দর করে ভালো করে পড়তে হবে, কারণ সেইগুলোই কিন্তু পরবর্তী ক্লাসে আছে এবং ওইগুলো থেকেই কিন্তু চাকরি পরীক্ষায় প্রশ্ন সাধারণত এসে থাকে। এবার আমরা আরও কিছু কোশ্চেন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যে রেখাটা, এই যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এই রেখাটা ভারতের 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 5টি। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? দেখো, গেছে হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কটি রাজ্যের ওপর দিয়ে এই 82 ডিগ্রি 30 মিনিট যে পূর্ব দ্রাঘিমাংশ সেইটি গেছে,
সেটি গেছে কটি রাজ্যের উপর দিয়ে? 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। দেখো ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিতু, সেটা অনেক আগেই আমি তোমাদের বলেছি। আর পশ্চিমতম বিন্দু গুহারমতি, এগুলো তোমাদের বলা আছে। এবার এই যে পূর্বতম আর পশ্চিমতম, মানে ভারতের যদি দেখা যায়, যদি ভারতের মানচিত্র দেখা যায় মোটামুটি, আমি একটা ছোটো করে এমনি আঁকার চেষ্টা করছি, রাফ টাইপের, ঠিক আছে? এখানে একটু ইয়ে হতে পারে, জাস্ট একটা রাফ একটা আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে? তো তোমরা এখানে দেখো এই যে পূর্বতম আর পশ্চিমতম, পূর্বতম আর পশ্চিমতম সীমারেখার মধ্যে দূরত্বটা কত? দূরত্বটা কত? মানে সময়ের পার্থক্য রয়েছে প্রায় 2 ঘন্টা। এখান থেকে এই পর্যন্ত প্রায় সময় পার্থক্য রয়েছে কত? 2 ঘন্টা। এই ইস্ট থেকে ওয়েস্টের সময়ের পার্থক্য প্রায় 2 ঘন্টা রয়েছে। কিন্তু সারা দেশে একতা বজায় রাখতে একটি সময় ধরতে হবে, তো নাহলে তো সমস্যা হবে। ওই জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো আমি আগে যেগুলো আলোচনা করলাম তার একটা ছোট্ট চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই যে ভারত, তাহলে ভারতের প্রমাণ সময় কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশ আছে, এদিকে উত্তরপ্রদেশ আছে। আর এই যে ধরা হয় কি মির্জাপুরটাকে, এছাড়া রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ভারতের টোটাল কটি রাজ্যের উপর দিয়ে গেছে? 5টি রাজ্যের উপর দিয়ে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গেছে। দেখো ভারতের মূল দ্রাঘিমা রেখা থেকে অবস্থান পার্থক্য কত? ভারতের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা অবস্থান করছে মির্জাপুর, উত্তরপ্রদেশ, এবং বড় জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদের মির্জাপুরে অবস্থান করছে। আর গ্রিনিচ থেকে অর্থাৎ জিএমটি থেকে এ সময় পার্থক্য প্রায় কত? 5 ঘন্টা 30 মিনিট। আর এটি অতিক্রম করছে 5টি রাজ্য, যেটা তোমাদের আমি আগেই বলেছি। এবার আমি চলে যাব নেক্সট পেজে, কারণ ক্লাসটা দ্রুত শেষ করতে হবে, তোমাদের এগুলো সব করানো রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? দারুণ প্রশ্নটি, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকেই নেব। এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না, তোমাদের কাছ থেকেই নেব, যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে। 1 নম্বর কোশ্চেন কী আছে দেখো, 6টি, 7টি, 8টি এবং 9টি। সঠিক উত্তরটি কি হবে তোমরা বলো। আমি এই প্রশ্নটা তোমাদের কাছ থেকেই নেব। শ্রেয়া তুমি বলো, শ্রেয়া আছো ক্লাসে? বলো এই উত্তরটা, তোমরাই বলো। আচ্ছা নিখিল, হ্যাঁ বলো, এতজন আছো ক্লাসে, বলো যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 6টি, 7টি, 8টি, 9টি। সঠিক উত্তরটি আমি চাই, সঠিক উত্তরটি তাড়াতাড়ি বলো। সঠিক উত্তরটি কী হবে? 6টি, 7টি, 8টি, 9টি। সঠিক উত্তরটি হয়ে যাবে 8টি। 8টি কর্কট ক্রান্তি রেখা গেছে 8টি রাজ্যের উপর দিয়ে। আর আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়েও কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। দেখো তোমাদের এখান থেকে আরও বেশ কিছু ইনফরমেশান আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। ভালো করে দেখো, এটা ভালো করে দেখো। তো ফার্স্ট আমি তোমাদের আগেই বলে দিচ্ছি 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। সেই 8টি রাজ্যের নাম কী কী? আমরা মিজোরাম, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ত্রিপুরা। মিজোরাম, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা। মানে তোমরা শুরু করবে পশ্চিম দিক থেকে, ঠিক আছে? পশ্চিম থেকে একদম পরপর অথবা পূর্ব দিক থেকে শুরু করবে, তাহলে কিন্তু তোমাদের এটা মনে থাকবে। এবার দেখো আরও বেশ কিছু ইনফরমেশান আমি এখানে দিয়েছি, যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গেছে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 5টি জেলার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। আর মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। আর মাহি নদী এই রেখাকে 2 বার অতিক্রম করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
এটা তোমাদের আমি বলেছিলাম ক্লাস করানোর সময় যখন টেক্সট করাচ্ছিলাম, যে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। মাহি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট পেজে, তোমরা এগুলো তোমাদের লিখে নেবে। দেখো, ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য দীর্ঘতম? মানে ভারতবর্ষ একটা কি, একটা উপদ্বীপীয়, ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কারণ ভারতবর্ষের 3 দিক কি জল দ্বারা বেষ্টিত। ভারতবর্ষের যদি মানচিত্র দেখা হয়, ভারতবর্ষের যদি মানচিত্র দেখা হয়, এই নিচের দিকটা মানে এইখান থেকে, এই গুজরাটের এখান থেকে শুরু করে প্রায় একদম সেই আমাদের সুন্দরবন পর্যন্ত এই অঞ্চলটা কি রয়েছে, এই অঞ্চলটা কিন্তু দীর্ঘ উপকূল রেখা রয়েছে। এবার ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি গুজরাট। সঠিক উত্তরটি কী হবে? আচ্ছা, ফারুক বলছে গুজরাট। তো আমরা ফারুকের উত্তরটাই বেছে নিই। সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। ভারতবর্ষের গুজরাট, এখানে আছে গুজরাট, ঠিক আছে, এখানে আছে গুজরাট। এই গুজরাট সব থেকে বেশি উপকূল রেখা স্পর্শ করেছে। আচ্ছা, এই গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় কত? প্রায় 1600 কিমি দীর্ঘ, এবং দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সঙ্গে, মানে অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম এই সব থেকে বেশি উপকূল রেখা স্পর্শ করেছে? গুজরাট। দ্বিতীয় হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। এছাড়া ভারতবর্ষের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিমি। দ্বীপপুঞ্জ সহ, মানে মোট টোটাল যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ, এদিকে লাক্ষাদ্বীপ সহ, মোট মানে টোটাল দ্বীপগুলো মিলিয়ে টোটাল 7516 কিমি মোট উপকূল রেখার দৈর্ঘ্য। আর মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য 6100 কিমি। মানে মূল ভূখণ্ড বলতে আমি বলতে চাইছি এই যে ভারতের এক যে নিচের দিকে, মানে যেগুলো একদম মানে ভারত যেগুলো একদম এই ভূখণ্ডে স্পর্শ করছে, মূল ভূখণ্ড, সেইটার দৈর্ঘ্য হচ্ছে 6100 কিমি, ঠিক আছে। আর একদম পুরো ভারতের যে দ্বীপ অঞ্চল সহ সমগ্র এলাকা মিলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে, মোট দৈর্ঘ্য হচ্ছে 7516 কিমি উপকূল রেখার। আর ভারতবর্ষের উপকূলবর্তী রাজ্য রয়েছে 9টি। কটি? 9টি। আর উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 4টি। আর গুজরাট সবচেয়ে বেশি 1600 কিমি প্রায়। আর গোয়া, ভারতবর্ষের সব পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে কম উপকূলবর্তী সীমানা স্পর্শ করেছে, অথচ উপকূলের অঞ্চলে অবস্থান করছে কিন্তু সবচেয়ে কম? গোয়া। ভারতবর্ষের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যের নামও হলো গোয়া। আর এখান থেকে গোয়া থেকে আরও একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে যে পর্তুগিজরা ভারতের প্রথম কোন জায়গায় এসে উপস্থিত হয়েছিল? পর্তুগিজরা ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিল। আর গোয়া কাদের উপনিবেশ ছিল? গোয়া কিন্তু পর্তুগিজদের উপনিবেশ ছিল। দেখো, পূর্ব উপকূলের নাম ভারতবর্ষের যে সমস্ত মানে ভারতবর্ষের আর একটা চিত্র এখানে অঙ্কন করছি। ভারতবর্ষের কিন্তু আমি নিচের দিকটা অঙ্কন করছি, ঠিক আছে। এই যে এই উপকূলটাকে বলা হয় পশ্চিম উপকূল। পশ্চিম উপকূল, এটা হলো পশ্চিম উপকূল। আর এই অঞ্চলটাকে বলা হয় পূর্ব উপকূল। এটাকে কি বলা হয়? পূর্ব উপকূল। এটাকে বলা হয় পূর্ব উপকূল। বুঝতে পেরেছ আশা করি। তো এবার দেখো, তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। তাহলে ভারতবর্ষের কোন উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, যেটি অবস্থান করছে পূর্ব দিকে, মানে এই ঠিক এরকম জায়গায় রয়েছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, ঠিক আছে। এখানটায় তামিলনাড়ুর রামেশ্বরম, এখানে রয়েছে রামেশ্বরম। আর এই ঠিক এই নিচের দিকটা এখানে রয়েছে শ্রীলঙ্কা বলে একটা দেশ রয়েছে, শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা আর ভারতের মাঝখানে এখানে একটা প্রণালী আছে, সেটাকে বলা হয় পক প্রণালী। কি বলা হয়? পক প্রণালী। পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভারত আর শ্রীলঙ্কা। বুঝতে পেরেছি আশা করি।
আর উড়িষ্যা উপকূলকে বলা হয় উত্তর সরকার উপকূল। উড়িষ্যা মানে এই ঠিক এরকম জায়গায় রয়েছে, এই এরকম জায়গায় রয়েছে উড়িষ্যা উপকূল। এই উড়িষ্যা উপকূলকে কি বলা হয়? উত্তর সরকার উপকূল। আর পশ্চিম উপকূল মানে এখান থেকে এই পর্যন্ত, এই যে পশ্চিম উপকূলের মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গোয়া, এই এই মহারাষ্ট্র গোয়া উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল? মহারাষ্ট্র গোয়াকে। এবং কেরালা এই উপকূলকে বলা হয় মালাবার উপকূল। এই অঞ্চলটা রয়েছে, এখানে রয়েছে কেরালা। এই কেরালার এই অঞ্চলটাকে কি বলা হয়? মালাবার উপকূল। মালাবার উপকূল, ভালো করে বুঝে নাও। এই যে মালাবার উপকূলে, এখানে এই ভূগোল আর ইতিহাস না একে অপরকে ছাড়তে চায় না। মানে যদি ভূগোল ইতিহাসকে ছাড়তে চাইলেও ইতিহাস ভূগোলকে ছাড়ে না, আবার যদি ইতিহাস ভূগোলকে ছাড়তে চাই তাহলে ভূগোল ইতিহাসকে ছাড়ে না। ওই জন্য আমি বলি যে এই দুটো সাবজেক্ট না মানে খুব রিলেশনশিপ টাইপের, মানে মিল আছে, এর মধ্যে অনেক মিল আছে। আবার ইতিহাসের সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের, রাষ্ট্রবিজ্ঞানের অনেক মিল আছে। তো এই মালাবার উপকূলে এই অঞ্চলে একটা বিদ্রোহ হয়েছিল। তোমরা বলো তো দেখি, তোমাদের ইতিহাস পড়ানোর সময় বলেছিলাম আমি যে এখান থেকে কিন্তু WBCS পরীক্ষায় বা SSC বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। বলো দেখি তোমরা কি বলতে পারো। ও ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড সৌরভ। সৌরভ বলছে স্যার মোপলা বিদ্রোহ, সঠিক অ্যান্সার। এই কেরলের মালাবার উপকূলে হয়েছিল কি বিদ্রোহ? মোপালা বিদ্রোহ। ভেরি গুড। ইয়াকুব হাসানের নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল। কার নেতৃত্বে? ইয়াকুব হাসান। এই বিদ্রোহটা অ্যাকচুয়ালি কেরলের মালাবার উপকূলে মোপলা বলে একটা উপজাতি সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করতো সেখানে, এবং তারা ছিল মূলত নিম্নবিত্ত এবং কৃষক সম্প্রদায়। তাদের উপরে অত্যাধিক পরিমাণে কর, খাজনা আরও অন্যান্য বিষয় চাপিয়ে দেওয়া হয়, মানে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়। তার প্রতিবাদে সেখানকার মানুষটা বিদ্রোহ করেছিল, সেটাই হলো মোপালা বিদ্রোহ। তাহলে আশা করছি এইগুলো বোঝা গেছে। তোমাদের যদি স্ক্রিনশট নেওয়ার হয় স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এবার আমি চলে যাব নেক্সট পেজে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতবর্ষে প্রায় 28টি রাজ্য রয়েছে। ভারতবর্ষে বর্তমানে 28টি রাজ্য রয়েছে। সেই 28টি রাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি কী হবে তোমরা বলার চেষ্টা করো। অপশান এ উত্তরপ্রদেশ, অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি মহারাষ্ট্র। বারবার বলেছিলাম তখন পড়ানোর সময়। দেখি সঠিক উত্তরটি দিতে পারো কিনা, বলো। বাহ, সোহিনী, ভেরি গুড, ভেরি গুড। সৌরভ বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা, ভেরি গুড। তো তোমরা খুবই ভালো পড়ছো। দেখো সঠিক উত্তরটি কী হয়ে যাবে? ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। কি? রাজস্থান। ভেরি গুড নাফিসা, ভেরি গুড, রাজস্থান। এবার আমি চলে যাব নেক্সট পেজে। এই যে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। এখানে আরও একবার বলে দিয়েছি, ক্ষুদ্রতম রাজ্য গোয়া, আর ভারতের বৃহত্তম কেন্দ্রীভূত অঞ্চল হলো লাদাখ। তাহলে ভারতের বৃহত্তম কেন্দ্রীভূত অঞ্চলের নাম কি? লাদাখ। আর ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রীভূত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। তোমরা এটা লিখে নিও। আচ্ছা, এবার দেখে নেব ভারতবর্ষে বেশ কিছু কি পয়েন্টস। ভারতবর্ষের বৃহত্তম জেলা কচ্ছ, গুজরাটের কচ্ছ। ভারতবর্ষের ক্ষুদ্রতম জেলা মাহে। রাজস্থানে 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আলাদা হওয়ার পর রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্যের মর্যাদা পায়। আর ভারতের বৃহত্তম কেন্দ্রীভূত অঞ্চল হলো কি? লাদাখ। বর্তমানে যেটা জম্মু কাশ্মীরে 370 দ্বারা বাতিল হওয়ার পরেই কিন্তু লাদাখ ভারতবর্ষের বৃহত্তম কেন্দ্রীভূত অঞ্চলে পরিণত হয়েছে। এই যে জম্মু কাশ্মীর ভাগ হওয়ার পর বর্তমানে লাদাখ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে যাবো নেক্সট পেজে। দেখো ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা রেখাটির নাম কি? অর্থাৎ 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের আগে কিন্তু ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা ভারত এবং পাকিস্তানের মধ্যে বেশ কিছু সীমানা
নির্ধারণ করে দিয়েছিল। তো সেই সমস্ত যারা সীমানা নির্ধারণ করেছিল তাদের নাম অনুসারে বেশ কিছু লাইন অর্থাৎ সীমারেখার নাম রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো ফার্স্ট, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখার নাম কি? ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি। এখানে বলেছে ভারত আর পাকিস্তান, মানে ঠিক ভারতের মানচিত্রে যদি দেখা যায় ঠিক উপরের দিকটায়, ঠিক ভারতের মানচিত্রে যদি দেখা যায়, ভারতের মানচিত্রে ঠিক এই অঞ্চলটাই রয়েছে, কিন্তু এই অঞ্চলটা রয়েছে কিন্তু পাকিস্তান, এখানটা রয়েছে পাকিস্তান। ভারতবর্ষের পশ্চিম দিকে, ভারতবর্ষের এই পশ্চিম দিকে রয়েছে কি পাকিস্তান, এদিকটা তো পূর্ব দিক, এটা তো ইস্ট, পূর্ব দিক, আর একটি হলো ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। আমি এমনি জাস্ট তোমাদের বোঝানোর জন্য অঙ্কন করলাম। তো এই অঞ্চলে যে সীমারেখা রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে, সেই লাইনটির নাম কি? উত্তরে তাড়াতাড়ি বলার চেষ্টা করো, তাড়াতাড়ি সঠিক উত্তরই বলবে, তাড়াতাড়ি বলো সঠিক উত্তরটি কী হবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দেখো তোমাদের আমি ওখানে প্রশ্নটা দিচ্ছি কি, ভারত আর পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম কি? দেখো যদি বলা হয় ভারত আর চীনের মধ্যে কোন লাইন, ভারত আর চীনের মধ্যে কোন লাইন, তাদের বলো। ভারত আর চীনের মধ্যে রয়েছে কি? ম্যাকমোহন লাইন। আর ভারত আর আফগানিস্তান এর মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। আর জার্মানি আর পোল্যান্ডের মধ্যে রয়েছে হিন্ডেনবার্গ লাইন। তাহলে এক্ষেত্রে তোমাদের কি হবে সঠিক উত্তরটি? এবার দেখি, বলো দেখি, তাড়াতাড়ি বলো। তাহলে কি হবে ভারত আর পাকিস্তানের মধ্যে? তাদের বলো, ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন না র্যাডক্লিফ লাইন? সঠিক উত্তরটি হয়ে যাবে এক্ষেত্রে আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যখন 1947 সালের যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, সেই সময় কিন্তু একটা মানে উভয় দেশের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল। তখন সম্মিলিত জাতিপুঞ্জের পক্ষ থেকে একটা সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বা লগ বলা হয়। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে আমি চলে যাই নেক্সট। দেখো ভারতবর্ষের মোট স্থলসীমা দৈর্ঘ্য 15,200 কিমি। আর ভারতবর্ষের সীমান্তবর্তী দেশের সংখ্যা 7টি। আর দীর্ঘতম স্থলসীমানা বাংলাদেশ, আর ভারতবর্ষের ক্ষুদ্রতম স্থলসীমানা আফগানিস্তান। নেক্সট আরও দেখে নাও, বাংলাদেশের সঙ্গে কত সীমান্ত দৈর্ঘ্য রয়েছে সেটা এখান থেকে দেখে নিও। 4096.7 কিমি। চীনের সঙ্গে 3488 কিমি। পাকিস্তানের সঙ্গে 3323 কিমি। নেপালের সঙ্গে 1751 কিমি। মায়ানমারের সঙ্গে 1643 কিমি। ভুটানের সঙ্গে 699 কিমি এবং আফগানিস্তানের সঙ্গে 106 কিমি দৈর্ঘ্য রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আর ভারতের ত্রিপুরা রাজ্যটি 3 দিক থেকেই বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ভারতের ত্রিপুরা রাজ্যটি কোন দিক দিয়ে বেষ্টিত? 3 দিক থেকেই বাংলাদেশ দ্বারা বেষ্টিত। এগুলো কিন্তু লিখে নেবে, নাহলে কিন্তু মনে থাকবে না। এবার আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো ভারতবর্ষের প্রতিবেশী দেশের সাথে ভারতের রাজ্যের সীমানা। বাংলাদেশ, এটা তো বলেছি তোমাদের, সীমানা বলেছি না। বাংলাদেশ 4096 কিমি দৈর্ঘ্য আছে সীমান্ত দৈর্ঘ্য। এবং কোন কোন রাজ্যের সঙ্গে, মানে ভারতবর্ষের কোন কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রয়েছে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। চীনের সঙ্গে রয়েছে লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল। পাকিস্তানের সঙ্গে রয়েছে 3323 কিমি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ। আর নেপালের সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড, ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আর সিকিম। মায়ানমারের সঙ্গে রয়েছে 1643 কিমি। কত কিমি? 1643 কিমি।
1643 কিমি। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলো হচ্ছে মায়ানমারের সঙ্গে, আর ভুটানের সঙ্গে হচ্ছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে এখান থেকে যে সিকিম কোন দেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? ভুটানের সঙ্গে। সিকিম কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়নি, এরও অনেক পরে যুক্ত হয়েছে। আর আফগানিস্তানের সঙ্গে রয়েছে লাদাখ, ভারতবর্ষের লাদাখ আফগানিস্তানের সঙ্গে সীমানা স্পর্শ করেছে। এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো ভারতের উত্তর দক্ষিণের বিস্তার কত? আমি তোমাদের প্রথমে পড়িয়েছিলাম, একদম প্রথমে বলেছিলাম যে উত্তর দক্ষিণে অর্থাৎ ভারতবর্ষের মানচিত্রে যদি এই উত্তর, এটা তো উত্তর এই উত্তর দক্ষিণে বিস্তার কত? এখান থেকে এই পর্যন্ত বিস্তার কত বলতে হবে সেটা। অপশান এ 2933 কিমি, অপশান বি 3214 কিমি, অপশান সি 3000 কিমি, অপশান ডি 3500 কিমি। বলো তাড়াতাড়ি বলো। নিখিল বলো, সেই প্রথমে উত্তর দিয়েছো তারপর আর একটা উত্তর দাওনি, তাড়াতাড়ি বলো। আচ্ছা, সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 3214 কিমি। জেসমিন খুব ভালো বলেছো। এইভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই হবে, আস্তে আস্তে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব। দেখো এই যে ভারতের ভৌগোলিক বিস্তার উত্তর দক্ষিণ, এগুলো তো তোমাদের করিয়েছি আমি, বলা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, ভারতের মোট স্থলসীমা দৈর্ঘ্য কত? মোট স্থলসীমা দৈর্ঘ্য কত? তোমাদের আমি আগেই বলেছি যে ভারতবর্ষের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত? 15,200 কিমি, 7,516 কিমি। সঠিক অ্যান্সারটি কী হবে? তাড়াতাড়ি বলো। ভারতের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত? তাড়াতাড়ি বলো। 15,200 কিমি, 7,516 কিমি, 6,100 কিমি আর 20,000 কিমি। তোমাদের আমি দুটো প্রশ্ন বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে করে আমাকে পরের দিন ক্লাসে দেখাবে, ঠিক আছে? এটা উত্তর করবে। তারপরে কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি তোমাদের, যে মানে ভারতবর্ষ কোন দেশের সঙ্গে সবথেকে বেশি সীমানা স্পর্শ করেছে, দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীনের সঙ্গে, পাকিস্তান, নেপাল না বাংলাদেশ? মানে সবথেকে বেশি সীমানা রয়েছে। একদম খুব সহজ প্রশ্ন কিন্তু এটা। তাহলে তোমরা এই যে লাস্টে যে দুটো প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্ন উত্তর বাড়িতে হোমওয়ার্ক করবে, আর আগের প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে